অপয়া মুখ পুরি দিলি তো সকাল সকাল ক্ষতি করে। এই তুই কি চাস বলতো? সব তো খেয়েছিস, জন্ম নিতেই মাকে খেলি, তারপর দাদিকে, এখন কি সংসারটাকে খেয়ে শান্ত হবি? এভাবে চলতে থাকলে সে সময় দূরে নেই যখন আমাদের ভিক্ষের থালি নিয়ে রাস্তায় বসতে হবে। তুই তো আর মরবি না, আমাদেরই মরতে হবে, তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না। এখন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোর চেহারা আমায় দেখাবি, নাকি এগুলো পরিষ্কার করবি? আমার হয়েছে যত জ্বালা, যত সব। ঝাঁঝালো কর্কশ গলায় নূরের সৎমা রুবিনা বেগম কথাগুলো বলে চলে গেল। নূর গালে হাত দিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে এতক্ষণ তার সৎমায়ের কথাগুলো শুনছিল। গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কারণ রুবিনা বেগম শুধু মুখের তীর মেরে ক্ষান্ত হননি, সেই সাথে গালে একটা থাপ্পড়ও লাগিয়ে দিয়েছে, যেটা সে প্রায়ই করে, মাঝে মাঝে এর চেয়ে বেশি করে। রুবিনা বেগম চলে যাওয়ার পর নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে নিচে পড়ে থাকা ভাঙা চায়ের কাপের টুকরোগুলো তুলে পরিষ্কার করতে থাকে। এই কাপটি হাত থেকে পড়ে ভেঙে গেছে, আর এই সামান্য কারণেই তার সৎমা তাকে চড় মেরে এতগুলো কথা শুনিয়ে গেলেন। যদিও এতে নূরের কোনো দোষ ছিল না। নূর যখন চা নিয়ে যাচ্ছিল তখন হঠাৎ ওর ছোট ভাই রবি পেছন থেকে এসে তাকে ভাউ বলে। আকস্মিক এমন হওয়ায় নূর তাল সামলাতে না পেরে হাত থেকে গরম চা ভর্তি কাপটা নিচে পড়ে যায়। এতে কিছু চা ওর পায়ের উপরেও পড়ে, কিন্তু তাতে কি যায় আসে এ বাড়ির কারো? ওটা দেখার কারো টাইম নাই। ওর চেয়েও বেশি মূল্যবান এই কাপ, আর সে কারণেই রুবিনা বেগম তার মহামূল্যবান বাণী শুনিয়ে গেলেন। নূর কাপের টুকরোগুলো উঠিয়ে জায়গা পরিষ্কার করে ফেলল। টুকরোগুলো ময়লার ঝুড়িতে ফেলে পেছনে ফিরতেই দেখল ওর ছোট ভাই রবি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, চেহারায় অপরাধ বোধ। নূর মাথাটা একটু নিচের দিকে ঝুঁকিয়ে রবির কাঁধ ধরে এক হাত দিয়ে রবির থুতনি ধরে উঁচু করে বলল, কি হয়েছে ভাই? এমন প্যাঁচার মতো মুখ বানিয়ে রেখেছিস কেন? আমার জন্য মা তোমাকে মারলো, আবার বকলো। তুমি বললে না কেন যে আমার জন্য সব হয়েছে? আবার আমাকেও বলতে দিলে না, ইশারায় না করলে। বললে তো আর তোমাকে বকা খেতে হতো না। নূর একটা ফেক মুচকি হাসি দিয়ে বলল, আরে এইসব কিছুই না, এগুলো তো রোজই হয়, সয়ে গেছে আমার এইসব। আর তুই মন খারাপ করিস না তো। মা বাবারা যেমন সন্তানদের ভালোবাসে, তেমনি কোনো ভুল পেলে তাদের শাসন করার অধিকারও আছে, বুঝলি? এখন মন খারাপ করিস না কেমন? তুই মন খারাপ করে থাকলে না আমার একদমই ভালো লাগে না, তুই জানিস না সেটা? যত যাই বলো না কেন আপু, এই ঘসুটি বেগম আমার মা হলেও ওই মহিলাকে আমার একদমই পছন্দ না। এসব কি কথা রবি? উনি তোমার মা হন, আর গুরুজনদের নিয়ে এসব বলতে নেই। হ্যাঁ, গুরুজন না ছাই, আমাকে খালি ওই নিনাকে পটিয়ে গার্লফ্রেন্ড বানাতে দাও, তারপর বিয়ে করলে এই বাণীটা আনলেই ব্যাস ঘসুটি বেগমের দিন শেষ। তারপর বুঝবে কত দুধ কত হরলিক্স। রবির কথা শুনে তো নূর থ হয়ে গেছে। ক্লাস 5-এ পড়া ছেলের মুখে এমন কথা শুনে বিস্ময়ে কাশি উঠে গেছে। কোনো রকমে কাশি থামিয়ে বলল, নূর, এসব কি বলছিস ভাই? আরে ঠিকই বলেছি আপু, তুমি ওই নিনাকে চিনো না, 1 নম্বরের ঝগড়াটে। ওকে দেখে ডাইনি কটকটিও ভয় পেয়ে বনবাসে চলে যাবে। তাহলে ভাবো ওই মহিলার কি অবস্থা করবে। আমার তো ভেবেই সেই মজা লাগছে। হালকা ধমকে সুরে বলল, রবি তুমি এখন অনেক ছোট, মাত্র 11 বছর বয়স, এসব কথা বলা একদমই ঠিক না। তুমি যাও পড়তে বসো। রবি আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। নূর আবার কিচেনে গিয়ে চুলায় আবার চায়ের পানি তুলে দিল। নূর ভালো করেই জানে রবি এসব কথা ওকে বলেছে ওর মন ভালো করার জন্য, কিন্তু ওকে কিভাবে বোঝাবে যে নূরের কাছে এসব এখন ভাত মাছ, এগুলো আর ওর গায়ে লাগে না, এসব কিছুর অভ্যাস হয়ে গেছে, হবেই বা না কেন। এগুলো তো আর নতুন না, 6 বছর বয়স থেকেই এসব সয়ে আসছে ও। নূর ভাবছে ছোটো মা তো ঠিকই বলেছে, আমি আসলেই একটা অপয়া, তা না হলে কি আমার সাথে এসব হয়? জন্ম নিতেই মা আমাকে একলা করে চলে গেল, বাবাও আমাকে দেখতে পারে না, আর সবার মতো সেও মনে করে আমার জন্যই আমার মা মারা গেছে। আমাকে দেখলেই তার রাগ লাগে, এজন্য আমিও ভয়ে তার সামনে যাই না। একমাত্র দাদিই ছিল যে আমাকে ভালোবাসতো, আমায় আদর করতো। আমি তার কাছে বড় হয়েছি, কিন্তু সেই সুখও আমার কপালে বেশি দিন টিকলো না। 6 বছর বয়সে দাদিও আমাকে একা করে দিয়ে চলে গেল, আর সেই দিন থেকেই শুরু হলো আমার এই দুর্বিষহ জীবন। শুনেছি মা মারা যাওয়ার পর 3 মাস পর দাদি আমার কথা ভেবে বাবাকে আবার বিয়ে করান, কিন্তু দাদি কি আর জানতো
যার ভালোর জন্য এটা করছে সবচেয়ে বেশি কষ্ট সেই পাবে। দাদি যতদিন বেঁচে ছিল ততদিন সবটা ঠিক ছিল। ছোট মামায় আদর স্নেহ করতো, আমিও তাকে নিজের মায়ের মতোই ভালোবাসতাম, কারণ আমার জন্মের পর তাকে মায়ের রূপে দেখেছিলাম আমি। বাবা আমাকে দেখতে না পারলেও কখনো বকা দিত না, শুধু আমাকে তার সামনে যেতে মানা করতো। যদিও বাবা ব্যবসার কাজে বেশিরভাগ দিন বাইরেই থাকতো, তাই আমারও তেমন একটা সমস্যা হতো না। কিন্তু যেই দিন থেকে দাদি মারা যায় সেই দিন থেকে ছোট মায়ের ব্যবহারেও পরিবর্তন শুরু হয়। আমাকে আর আগের মতো ভালোবাসতো না, আদর করতো না, বরং আমি কাছে গেলেই ধমকানো আর মারা শুরু করতো। ধীরে ধীরে আমাকে দিয়ে বাড়ির সব কাজ করানো শুরু করলো। আমি অনেক কান্না করতাম, কিন্তু কিছু বলতে পারতাম না, বললেই ছোট মা মারতো। বাবার কাছেও বলার উপায় ছিল না, কারণ বাবা তো আমাকে এমনিতেই দেখতে পারতো না। তার উপর ছোট মামায় হুমকি দিত, বাবাকে যদি কিছু বলি তাহলে আমাকে আরও মারবে। আমিও ভয়ে কিছু বলতাম না। বাবা মাকে তার বাবার বাড়ি থেকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিল, তাই নানা আর মামার সাথে সম্পর্ক সব ছিন্ন করেন তারা। এ কারণে নানা বাড়িরও কোনো আশা ছিল না। এভাবেই দিন যেতে থাকে। প্রথম প্রথম না খুব কষ্ট হতো আমার, একা একাই কান্না করতাম আমি। ধীরে ধীরে এইসব অভ্যাসে পরিণত হয়ে যায়, আর আমি বুঝেও যাই এটা আমার জীবন, এভাবেই আমাকে বাঁচতে হবে। হঠাৎ পায়ে ঠান্ডা কিছু অনুভব হওয়ায় নূর ভাবনা ছেদ পড়ে। নিচে চেয়ে দেখে রবি পায়ে বরফ ঘষছে। নূর নিচু হয়ে রবিকে বলল। কি করছিস ভাই? রবি বরফ ঘষতে ঘষতে বলল, সেটা তুমি কখনোই করবে না। নিজের খেয়াল তো তোমার কখনোই হয় না। দেখো কত লাল হয়ে গেছে, নিশ্চয় জ্বালা করছে। সেদিকে তো তোমার খেয়ালই নাই, তুমি আছো কাজ নিয়ে পড়ে। রবির কথা শুনে নূরের চোখের কোণে না চাইতেও পানি চলে এলো। এই একটি ব্যক্তি আছে যে ওকে এই পরিবারের সদস্য মনে করে, আর সবার জন্য নূর একজন কাজের লোকের চেয়ে বেশি কিছু না, হয়তো তার চেয়েও অধম। নূর মাথাটা একটু অন্যদিকে ঘুরিয়ে চোখের পানি মুছে নিয়ে রবিকে বলল, আরে এটা কিছুই না, সামান্য ব্যাপার, এমনিতেই ঠিক হয়ে যাবে, তুই চিন্তা করিস না। দেখি ওর তো এখন তো স্কুল আছে, তো যা রেডি হয়ে নে, আমি তোর জন্য চকলেট মিল্ক শেক বানাচ্ছি। ওকে? তোমারও তো আজকে ভার্সিটির প্রথম দিন, তুমি যাবে না? নূর মাথা নাড়িয়ে বুঝালো সে যাবে। রবি খুশি হয়ে বলল, কথা ইয়ে আপু, আজকে তো আবার অনেক মজা হবে তাই না? নতুন ভার্সিটিতে যাবা? ঠিক আছে, আমি এখনই রেডি হয়ে আসছি। আমি আর তুমি একসাথে বের হব। কথাগুলো বলতে বলতে রবি চলে গেল। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে চায়ের পাতিল থেকে কাপে চা ঢেলে রান্নাঘর থেকে বের হলো। রিপার রুমে এসে চায়ের কাপটা বেডের পাশে ছোট টেবিলটায় রাখলো। রুমে কোনো কিছুর শব্দ পেয়ে রিপা তার ফেস প্যাক লাগানো মুখে চোখের উপর থেকে শশার স্লাইস সরিয়ে দেখলো নূরের চায়ের কাপ রাখছে। মুখে বিরক্তির ছাপ নিয়ে রিপা নূরকে বলল, নূর, এই তোকে না কতবার বলেছি সকাল সকাল তোর এই অপায়া চেহারা আমাকে দেখাবি না। আমি ঘুম থেকে ওঠার আগেই চা রেখে যাবি। মাথা নিচু করে বলল, সরি আপু, আমি আগে চা দিয়ে যেতাম, আসলে চাটা আনার সময় আমার হাত থেকে পড়ে গেছে, তাই আবার নতুন করে বানিয়ে আনতে সময় লেগে গেল। আর কখনো হবে না এমন। ঠিক আছে যা, এখন সকাল সকাল তোর চেহারা দেখলাম, না জানি দিনটা কেমন যাবে। নূর আর কিছু না বলে চলে গেল ওখান থেকে। রিপা রুবিনা বেগমের আগের ঘরের সন্তান। বিয়ের পরে রুবিনা বেগমের সাথে সেও এই বাড়িতেই থাকে, এবং সেও রুবিনা বেগমের মতো নূরকে অপমান করার কোনো চান্সই মিস করে না। সব কাজ শেষ করে নূর নিজের রুমে আসে রেডি হতে। আজ তার জীবনে একটা বিশেষ দিন। আজ নূরের ভার্সিটির প্রথম দিন। এত কিছুর পরেও নূর কখনো তার পড়ালেখা বাদ দেয়নি। অবশ্য এই জন্য ওকে অনেক কষ্ট আর নির্যাতন সহ্য করতে হয়েছে। নূর যাতে পড়ালেখা না করতে পারে সেজন্য রুবিনা বেগম কম চেষ্টা করেনি, এবং এখনও করেন। সারাদিন কাজ করা তো যাতে পড়তে না পারে। নূর সারাদিন কাজ করে রাতে যেটুকু সময় পেত ওই সময়টাতেই পড়তো। নূরের অন্য কিছুর কমতি থাকলেও আল্লাহ পাক ওকে মেধা ভরপুর দিয়েছে, এজন্যই অল্পতেই নূর সব পেরে যেত। ও কখনো প্রাইভেট পড়তো না, তারপরও সবসময় প্রথম স্থানে থাকতো। এজন্য রুবিনা বেগম আর রিপা হিংসায় জ্বলে পুড়ে মরত। অবশ্য নূরের লেখাপড়ার পেছনে আরও একজন মানুষের হাত আছে, সে হলো নূরের চাচা শরীফ হক। নূরের
নূরের বাবারা দুই ভাই। নূরের বাবার নাম জারিফ হক আর চাচা শরীফ হক। শরীফ হক নূরের স্কুলের টিচার ছিলেন। সেই সুবাদে শরীফ হক নূরকে পড়ালেখায় অনেক হেল্প করতেন। আগে সবাই একসাথেই থাকতো, পরে নূরের চাচা আলাদা বাড়ি করে ওখানেই তার পরিবার নিয়ে থাকে। শরীফ হকের নিজের কোনো মেয়ে নেই, শুধু একটা ছেলে আছে। তাই সে নূরকে নিজের মেয়ের মতোই ভালোবাসে। সে তো নূরকে নিজের বাড়িও রাখতে চেয়েছিলেন, কিন্তু নূরের চাচি এতে নারাজ। সেও নূরকে বাকি সবার মতো অপয়া মনে করে। নূরের এইচএসসি পরীক্ষার পর রবিনা বেগম নূরের পড়াশোনা প্রায় বন্ধই করে দিয়েছিল। তখন নূর তার চাচার কাছে অনেক কান্নাকাটি করে। তখন শরীফ হক নূরের বাবার সাথে কথা বলে আর নূরের পড়ালেখা কন্টিনিউ করানোর জন্য রিকোয়েস্ট করে। নূরের বাবাও রাজি হয়ে যায়। নূর অনেক ভালো একটা ভার্সিটিতে চান্স পায়। নূর আলমারি খুলে দেখে সব জামাই পুরানো। আজ প্রথম ভার্সিটিতে যাবে, সেখানে সবাই কত দামি দামি জামা কাপড় পরে আসবে, অথচ তার একটা ভালো জামাই নেই পরে যাওয়ার জন্য। নূর মনে মনে বলে, পরার সুযোগ পাচ্ছি, এই তো অনেক, জামা কাপড় দিয়ে কী হবে। আর কিছু না ভেবে ওখান থেকে একটা জামা নিয়ে ফ্রেশ হতে যায়। নূর যে রুমটাতে থাকে সেটা এই বাসার সবচেয়ে ছোট রুম। রুমটাতে শুধু একটা খাট আর একটা পুরনো আলমারি আছে। নূর ফ্রেশ হয়ে এসে দেয়ালে টানানো ছোট আয়নাটার সামনে এসে চিরুনি দিয়ে চুলগুলো আছড়ে বিনুনি করে নেয়। তারপর ওড়নাটা মাথায় দিয়ে দিল। ব্যাস হয়ে গেল নূরের রেডি হওয়া। নূরের শারীরিক সৌন্দর্যের বর্ণনা দিতে গেলে নূর সুন্দর, এক কথায় ভয়ঙ্কর সুন্দর। তবে এই সৌন্দর্য সচরাচর সবার চোখে পড়বে না। বছরের পর বছর অযত্ন, অবহেলা আর বিষণ্ণতার কারণে নূরের সৌন্দর্য সহজে কারোর সামনে ধরা পড়ে না। তবে যার সত্যিকারের সৌন্দর্য দেখার চোখ আছে, সেই কেবল দেখতে পাবে নূরের নিষ্পাপ চেহারার ওই পবিত্রতা, যেখানে নেই কোনো কৃত্রিমতার ছায়া, আছে শুধু ভরপুর মায়া। দেখতে পাবে ওই টানা ডাগর ডাগর দুটো চোখ, যে চোখে আছে সমুদ্র সমান গভীরতা। নূর ড্রয়িং রুমে এসে খাবার টেবিলে যেয়ে দেখলো এঁটো থালাবাটি এলোমেলো হয়ে আছে। খাবারের জন্য একটা শুকনো রুটি ছাড়া আর কিছুই নেই। নূর ভালো করেই জানে এসব রুবিনা বেগমের কাজ। নূরের পড়াশোনা বন্ধ করানোর জন্য এরকম অনেক পন্থা সে অবলম্বন করেই থাকে। নূর টেবিলের সব কিছু পরিষ্কার করে রাখে, তারপর শেষমেশ ওই শুকনো রুটিটাই খেয়ে পানি খেয়ে নেয়, কারণ বাইরে যেয়ে খাওয়ার মতো টাকা ওর কাছে নেই। নূর রবিকে ডাকে একসাথে বের হওয়ার জন্য। সামনে এগোতেই নূর দেখে ওর চাচা শরীফ হক বসে আছে সোফায়। মুচকি হেসে নূর বলল, আরে চাচা, কখন এলেন? কেমন আছেন? শরীফ হক মুখের খুশির ঝলক নিয়ে বলল, এই তো মা, ভালো, মাত্র আসলাম, দরজা খোলাই ছিল তাই ভিতরে এসে বসলাম। তোমার তো আজকে ভার্সিটির প্রথম দিন, তাই ভাবলাম দেখা করে যাই। তুমি খুশি তো? হ্যাঁ চাচা, আমি খুশি। এসব আপনার জন্যই পসিবল হয়েছে। আপনি না থাকলে হয়তো আমি এ পর্যন্ত আসতেই পারতাম না। আমায় দোয়া করবেন চাচা, আমি যেন আপনার মন রাখতে পারি। আমার জন্য কিছুই হয়নি, সব হয়েছে তোমার মেধা আর পরিশ্রমের জন্য। তা না হলে কি যেখানে অনেক লাখ লাখ টাকা দিয়েও ভর্তি হতে পারো না, সেখানে তুমি তোমার মেধার জোরে টিকে গেছো। আমার দোয়া সবসময় তোমার সাথে আছে। শরীফ হক তার পকেটে হাত দিয়ে কিছু টাকা বের করে নূরের হাতে দিয়ে বলল, এই টাকাটা রাখো, নতুন জায়গায় যাচ্ছ, তোমার কাজে লাগবে। নূর ছলছল চোখে চেয়ে রইল। মনে মনে ভাবছে, যেখানে ওর নিজের বাবা ওকে দেখতে পারে না, আজকের এমন একটা দিনেও ওর পাশে নেই, সেখানে উনি চাচা হয়েও আমার সব খেয়াল রাখে। রবির ডাকে নূরের ভাবনা ছেদ পড়ল। রবি বলল, চলো আপু, আমি রেডি। নূর মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ চলো। রবি শরীফ হককে দেখে বলল, আরে চাচু, কেমন আছেন? শরীফ হক মুখে হাসির রেখা টেনে বলল, ভালো বাবা, তুমি কেমন আছো? আমি তো বিন্দাস। শরীফ হালকা হেসে বলল, তোমার বাবা বাসায় নেই? না, পাপা তো কাল রাতেই চলে গেছে। শরীফ হক কিছুটা হতাশ স্বরে বলল, ও মনে মনে ভাবছে আজকের এমন একটা দিনেও ভাইয়া মেয়েটার সাথে নেই। নূর বলে উঠল, ওরা তাহলে আমরা যাই চাচা। হ্যাঁ হ্যাঁ চলো, আমিও বের হব। তোমার সাথে দেখা করতে এসেছিলাম, এখন বাসায় যাব।
তিনজন একসাথেই বেরিয়ে গেল। রবির স্কুল বাসার কাছেই, হেঁটেই যাওয়া যায়। রবিকে স্কুলের গেটে দিয়ে নূর রওনা হলো ভার্সিটির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে বাসের জন্য দাঁড়িয়ে আছে নূর। রিকশায় গেলে অনেক টাকা লাগবে, তাই বাসেই যাবে। চাচার দেয়া টাকাগুলো এখনই শেষ করতে চায় না নূর। টাকাগুলো রেখে দিয়ে ওর জরুরি কাজে লাগবে। যদিও দরকার হলে চাচার কাছে চাওয়ার সাথেই দিয়ে দিবে, তারপরও বারবার টাকার কথা বলতে নিজেরই কেমন যেন খারাপ লাগে। ভাবতে ভাবতে বাস চলে এলো। নূর তাড়াতাড়ি করে বাসে উঠে পড়ে। বাসে উঠে দেখে অনেক ভিড়। নূর আগে কখনো এভাবে একা চলাফেরা করেনি, তাই একটু ঘাবড়ে যায়। অনেক কষ্টে ঠেলে ঠুলে একটা সিট পেয়ে বসে পড়ে। বসে বসে নূর ভাবছে, না জানি নতুন জায়গা, নতুন মানুষ, সব কেমন হবে। নূরের স্কুল আর কলেজ একই সাথে ছিল, তাই অন্য কোথাও যেতে হয়নি। এই প্রথম নতুন কোনো জায়গায় যাচ্ছে। নূরের একটু নার্ভাসই লাগছে। নূর হয়তো স্বপ্নেও ভাবেনি ওর সাথে আজকে কি হতে চলেছে, যা ওর জীবনের মোড়টাকেই পাল্টে দেবে। Hey girls, see, here my come hero. একগাদা উৎসাহ আর উত্তেজনা নিয়ে একটি মেয়ে তার পাশে থাকা মেয়েগুলোকে কথাটি বলল। সাথে সাথে মেয়েগুলো আরও 4 গুণ উত্তেজনা নিয়ে সামনে তাকালো কাঙ্ক্ষিত ব্যক্তিটিকে দেখার জন্য। যেন এখনই না দেখলে ওদের চোখ অন্ধ হয়ে যাবে আর কখনো কিছু দেখতে পাবে না। তারা শুধু এই ব্যক্তিটিকেই দেখছে বললে ভুল হবে। এক প্রকার চোখের তীর দিয়ে ছিদ্র করে ফেলছে। দেখতে দেখতে প্রথম মেয়েটি বুকের বাম পাশে 2 হাত চেপে ধরে বলল, Hi, yaar. একটা মানুষ এত হট অ্যান্ড হ্যান্ডসাম কিভাবে হতে পারে? তার সুরের সাথে মিলিয়ে দ্বিতীয় মেয়েটি বলল, আই সয়ার ইয়ার, যত দেখি মনে হয় আগের দিনের তুলনায় আজ বেশি হ্যান্ডসাম লাগে। জগিং করার সময়ও যে কাউকে এতটা হট লাগে, এই ব্যক্তিকে না দেখলেই বুঝতাম না। একদম গ্রিক গডের মতো দেখতে, হাইটটাও সেই, পুরো 6 ফুট 1 ইঞ্চি। ইস, পশা 6 প্যাক বডির উপর কালো হাতা কাটা টি শার্টে কি মারাত্মক লাগছে। লুক এট হিজ মার্শালস অফ, একদম ঘায়েল করে দেয়। এতক্ষণে চতুর্থ মেয়েটি হাই হুতাশ করতে করতে বলল, আমার তো মমতা জানটির মতো গাইতে ইচ্ছে করছে, ফুলা তো নয়, একখান আগুনের গোলা। এতক্ষণে পঞ্চম মেয়েটি বলে উঠল, আরে এমনি এমনি কি ওনাকে 2020-এ বাংলাদেশের নাম্বার 1 আর ওয়ার্ল্ডের নাম্বার 10 মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলর ঘোষণা করা হয়েছে? আমি তো ওনাকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব জায়গায় ফলো করি। ওনার সব আর্টিকেলই আমার পড়া। উনি তো অনেক বছর লন্ডনে ছিলেন, গত বছরই দেশে ফিরেছেন। এই জন্যই তো চেহারায় একটা ফরেনার ভাব আছে। ইস, একবার যদি ছুঁয়ে দিতে পারতাম। আফসোসের সুরে প্রথম মেয়েটি বলল। তার প্রতি উত্তরে দ্বিতীয় মেয়েটি বলল, এই, তোর না এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তারপরও অন্য ছেলেকে ছুতে চাচ্ছি? ছি, তওবা তওবা বলেই হেসে দিল। আরে ওর তো শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, ওইরকম একটা ছেলের সাথে একবার রিলেশন করতে পারলে আমি তো আমার হাজব্যান্ডকেই রেখে চলে যেতাম। পঞ্চম মেয়েটি তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, এসব চিন্তা করে কোনো লাভ নেই। উনি যে গম্ভীর আর রাগী লোক, ওনার সাথে রিলেশন তো অনেক দূরের কথা। কোনো মেয়ে ভয় ওনার সামনেই যাওয়ার সাহস পায় না। শুনেছি মেয়েদের থেকে উনি 10 হাত দূরে থাকেন, কোনো মেয়েকে কাছে ঘেঁষতেই দেয় না। চতুর্থ মেয়েটি হতাশ স্বরে বলল, আর দেখিস না, আমরা প্রতিদিনের পার্কে ওনার জন্য সেই সকাল থেকে এসে দাঁড়িয়ে থাকে, অথচ উনি আমাদের সামনে দিয়ে এমনভাবে চলে যায় যেন এই পার্কে থাকা নির্জীব বেঞ্চগুলোর আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই, যেন আমরা ওনার জন্য এক্সিস্টই করি না। অতঃপর আজও ওদের সবাইকে ইগনোর করে সবার সামনে দিয়ে ওই ব্যক্তিটি এমনভাবে চলে গেল যেন এখানে কখনো কেউ ছিলই না। এতক্ষণ এই মেয়েগুলো সকাল সকাল জগিং করার নামে পার্কে এসে যাকে দেখে নিজেদের লোলুবো আখেরে তৃষ্ণা মেটাচ্ছিল, সে মহান ব্যক্তিটি হলো মিস্টার সাদমান শাহরিয়ার আদিত্য। বয়স 26 বছর, বাংলাদেশের নাম্বার 1 ইন্ডাস্ট্রিয়ালিস্ট, আরমান শাহরিয়ারের ছেলে। বাবার পরে এখন সে নিজের বিজনেসের ভার নিজের হাতে নিয়েছে। আদিত্যের যখন 12 বছর তখন ওর মা মারা যায়। পরিবার বলতে
পরিবার বলতে বাবার ছোট বোন আছে, নাম সানা। আদিত্য এইচএসসি পরীক্ষার পরে লন্ডন চলে যায়, ওখানে যেয়ে বাকি এডুকেশন করে। ধীরে ধীরে পড়াশোনার পাশাপাশি লন্ডনে ওদের যে ব্রাঞ্চ আছে ওখানকার বিজনেসও দেখাশোনা করে। আদিত্য বিজনেসে হাত দেওয়ার পর থেকে ওদের বিজনেস আরও সফলতা লাভ করে। পুরো ওয়ার্ল্ডে ওখানে ওদের ব্রাঞ্চ আছে। গত বছর আদিত্যের বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আদিত্য দেশে চলে আসে। দেশে আসার পর সব বিজনেস এখন ওই দেখাশোনা করে। নিজের ফ্ল্যাটের সামনে এসে চাবিতে লক খুলে ভেতরে ঢুকলো আদিত্য। কিছুদিন হলো ফ্ল্যাটটি কিনেছে, এখানে সে একাই থাকে। সাভারে ওদের বিশাল বাড়ি আছে, সেখানে ওর বাবা আর বোন আর চাচার পরিবার একসাথেই থাকে। আদিত্য একা থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, তাই ওর অফিসের কাছাকাছি একটা ফ্ল্যাট কিনে এখানেই থাকে। ভেতরে ঢুকে চাবিটা টেবিলে রেখে সোফায় বসে শরীরটা এলিয়ে দেয়। হঠাৎ ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন হাতে নিয়ে চেয়ে দেখে তাসিরের কল। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, হ্যাঁ বল। হোয়াট বল? আরে কেউ ফোন করলে অন্তত কেমন আছো, কি অবস্থা, বাড়ির সবাই কেমন আছে এসব জিজ্ঞেস করে। এটা একটা বেসিক ম্যানার্স। আর এক তুই সোজা বল। তুই কি আমাকে ম্যানার্স শেখানোর জন্য ফোন করেছিস? তুই জানিস না আমার সব ন্যাকম একদম পছন্দ না। কি বলার জন্য ফোন করছিস সেটা বল। হ্যাঁ হ্যাঁ, তা পছন্দ হবে কেন, খালি জানিস ঝাড়ি দিতে। আমি দেখেই তোর মতো মানুষের সাথে বন্ধুত্বটা টিকিয়ে রেখেছি। তোর তো সকাল দুপুর নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানানো উচিত, আমার মতো একটা বন্ধু পেয়েছিস। হয়েছে তো ড্রামা শেষ, নাকি আর কিছু বলবি? হ্যাঁ বলবো, আজকে ক্যাম্পাসে আসিস, ইম্পর্টেন্ট লেকচার আছে। ওকে, আবির আসবে? হ্যাঁ আসবে। ওকে, বাই। বাই। আদিত্য ফোন রেখে মনে মনে মুচকি হাসল। ও জানে তাসির ঠিকই বলেছে। আদিত্যের গম্ভীর স্বভাবের জন্য ওর সাথে তেমন কেউ মিশতো না। মিশলেও সব বোর হয়ে যেত, না হয় ওর রাগের কাছে ভয় পেয়ে যেত। তাই ওর সাথে কেউ মিশতো না। একমাত্র তাসির আর আবিরই ওকে সহ্য করার ক্ষমতা রাখে। সে ছোটবেলা থেকে এই দুজনে ওর বন্ধু, ভাই সবই। তাসির আদিত্যের বেস্ট ফ্রেন্ড আর আবির আদিত্যের কাজিন, ওর চাচার ছেলে। আদিত্য আর আবির সমবয়সী হওয়ায় ওদের মধ্যে ভাইয়ের চেয়ে বেশি বন্ধুত্বের সম্পর্ক। আদিত্যের সাথে ওরা দুজনও লন্ডনে গিয়েছিল একসাথে। আদিত্য চলে আসায় ওরাও চলে আসে। আদিত্য অবশ্য মনে করেছিল, কিন্তু ওরা শোনেনি। ওদের একটাই কথা থাকলো, একসাথেই থাকবো, গেলে একসাথেই যাব, ব্যাস কথা শেষ। সেদিনই আদিত্য বুঝে গিয়েছিল ওরা দুইজন কত বড় পাগল ওর জন্য। আদিত্য উঠে কিচেনের উদ্দেশ্যে পা বাড়ায়। আদিত্য নিজের কাজ নিজেই করতে বেশি পছন্দ করে, তাই কোনো বোয়া রাখেনি। নিজের জন্য নাস্তা রেডি করে শাওয়ার নিতে বেডরুমে যায়। আদিত্য শাওয়ার নিয়ে বের হয়ে দেখে ওর ফোন বাজছে। ফোনটা উঠিয়ে দেখে ওর পিয়ে নিসা কল করেছে। আদিত্য ফোনটা রিসিভ করে বলল, ইয়া, টেল মি নিসা। গুড মর্নিং স্যার। কাম টু দ্য পয়েন্ট নিসা। আসলে স্যার আজকে আপনার আর গ্রুপের সাথে মিটিং ছিল, সেটাই মনে করানোর জন্য ফোন দিয়েছিলাম। আপনি কখন আসছেন স্যার? আর মিটিংটা কয়টায় রাখবো? আদিত্য কিছুটা বিরক্তি নিয়ে বলল, আমি কখন অফিসে আসবো না আসবো সে কৈফিয়ত নিশ্চয়ই আপনাকে দিতে হবে না? আর আপনাকে আমি আগে বলেছি, অফিসিয়াল ব্যাপারে যত কথা সব অফিসের ভিতরে বলবেন, অফিসের বাইরে না। তাই যখন তখন আমাকে ফোন করা আমার একদম পছন্দ না। তেমন কোনো দরকার হলে আমি নিজেই জানাবো। গেট দ্যাট? সরি স্যার। এনিওয়ে, ফোন যখন দিয়েই ফেলেছেন তাহলে শুনুন, আমারও যে অফিসে যেতে দেরি হবে, মিটিংটা 3টায় রাখুন। ওকে স্যার। নিসা কোনো রকমে ফোনটা রেখে লম্বা একটা নিঃশ্বাস ছাড়ে। এক গ্লাস পানি নিয়ে ঢক ঢক করে খেয়ে নেয়। বাপরে, কি এমন জিজ্ঞেস করেছিল যে এত কথা শুনিয়ে দিল? বেচারি নিসা কত ট্রাই করে আদিত্যের অ্যাটেনশন পাওয়ার জন্য, কিন্তু সে তো কখনো পাত্তাই দেয় না। এসব ভেবে নিসা একটা দীর্ঘশ্বাস ছাড়ে। আদিত্য রেডি হয়ে নাস্তা করে বেরিয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। আসলে আদিত্যরা লন্ডনে MBA করা অবস্থায় আদিত্যের বাবা হঠাৎ হার্ট অ্যাটাক করে। তার অবস্থা অনেক গুরুতর হয়ে গিয়েছিল, তাই ওদের কোর্স কমপ্লিট না করে বছরের মাঝখানে চলে আসতে হয়। দেশে আসার পর আদিত্যের বাবা কিছুটা সুস্থ হওয়ার পর আবার যেতে চাইলে আদিত্যের বাবা মানা করেন, দেশেই থাকতে বলেন। আদিত্য মানা করতে পারে না।
তারপর ওরা ঢাকায় একটা ভার্সিটিতে ভর্তি হয় কোর্স কমপ্লিট করতে। যেহেতু আদিত্যের বাবা ওই ভার্সিটির ট্রাস্টি, তাই বেশি সমস্যা হয় না। এখন ওদের ফাইনাল ইয়ার চলছে, আর 2 মাস পরে ফাইনাল এক্সাম। যেহেতু অফিসে যেতে হয়, তাই আদিত্য রেগুলার যায় না। ইম্পর্টেন্ট কিছু হলে তবেই যায়। তাসির আর আবির ক্লাসের সব আপডেট ওকে দেয়। আদিত্য কার ড্রাইভ করছিল, এমন সময় ওর বাবার ফোন এলো। আদিত্য কানে নিয়ে বলল, হ্যাঁ বাবা বলো, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। এমনি তোর খোঁজ খবর নেওয়ার জন্য ফোন করলাম। তা কেমন আছিস বাবা? অনেক দিন হলো তো, আর বাসায় আসিস না। সানাও তোকে মিস করছে। ঠিক আছে বাবা, রাতে আসার চেষ্টা করব। আমি তো এখন ভার্সিটি যাচ্ছি, বিকেলে আবার মিটিং আছে, তাই রাতে ছাড়া সময় হবে না। ঠিক আছে। আরমান সাহেব অপরাধীর স্বরে আবার বললেন, আমার জন্য তোর উপর খুব প্রেশার পড়ে গেছে, তাই না? স্টাডি, বিজনেস সব একসাথে করতে হচ্ছে। কি বলছো বাবা? এমন কিছুই না। অযথা চিন্তা ভাবনা না করেই ঠিকমতো খাওয়া দাওয়া করো, আর ওষুধগুলো নিয়মিত নাও। তোমরা ভালো থাকলে আমার সব ঠিক আছে। আচ্ছা, রাখছি তাহলে। আচ্ছা। ফোনটা কেটে আরমান সাহেব একটা দীর্ঘশ্বাস ছাড়ল। খাটের পাশে ছোট টেবিলের ড্রয়ার থেকে স্ত্রী সামিহার ফটো ফ্রেমটা বের করলো। ছবির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ছবির উপরে দিয়ে হাত বুলিয়ে দিল। ছবির দিকে তাকিয়ে থেকে বলতে লাগলো, তুমি তো আমাদের একলা রেখে চলে গেলে, স্বার্থপরের মতো একবারও ভাবলে না তোমাকে ছাড়া আমরা কিভাবে থাকবো। জানো তোমার ছেলে মেয়েগুলো এখন কত বড় হয়ে গেছে, ওদের মুখের দিকে তাকিয়ে তো এখনো বেঁচে আছি, না হলে কবে তো চলে যেতাম তোমার কাছে। তোমাকে ছাড়া এতগুলো বছর কিভাবে কেটেছে তা শুধু আমিই জানি। তোমার চলে যাওয়ার সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আদিত্যর উপর। সানা তো ছোট ছিল, তাই অতটা বুঝতে পারেনি। আদিত্য তোমার এভাবে চলে যাওয়া মেনে নিতে পারেনি। ও তো তোমার সাথে বেশি ক্লোজ ছিল। আগে কত হাসি খুশি প্রাণোচ্ছল ছিল। তুমি যাওয়ার পর থেকে চুপচাপ থাকতো, কারোর সাথে তেমন কথা বলতো না। ধীরে ধীরে গম্ভীর আর রাগী হয়ে উঠল। ওকে দেখলে আমার খুব খারাপ লাগে। দিনে দিনে কেমন রোবটের মতো হয়ে যাচ্ছে। এখন তো কেবল আল্লাহর কাছে একটাই চাওয়া, ওর জীবনে যেন এমন কেউ আসে যে আমার ছেলেটাকে আবার আগের মতো হাসি খুশি জীবনে ফিরিয়ে আনতে পারে। এতক্ষণ সানা দরজার পাশে দাঁড়িয়ে ওর বাবার কথা শুনছিল। সানা খুব চঞ্চল প্রকৃতির মেয়ে। ও দৌড়ে এসে খাটে ওর বাবার পাশে বসলো। তারপর ওর বাবার এক হাত জড়িয়ে ধরে বলল, আর তুমি চিন্তা করো না বাবা, আমরা ভাইয়ার জন্য লাল টুকটুকে একটা মিষ্টি বউ বিয়ে করিয়ে আনবো, তারপর সব ঠিক হয়ে যাবে। আরমান সাহেব একটু মুচকি হেসে বললেন, সে চেষ্টা কি কম করলাম? সে তো বিয়েতে রাজিই হয় না। আরে হবে হবে, সময় আসলে ঠিকই হবে। সানা ওর মায়ের ছবিটা হাতে নিয়ে বলল, আম্মু কত সুন্দর ছিল, ভাইয়াও আম্মুর মতো সুন্দর, শুধু আমিই সুন্দর না। আরমান সাহেব বলল, সানা দূর বোকা মেয়ে, কে বললো তোকে এসব কথা? শুধু কি ফর্সা হলেই মানুষ সুন্দর হয় নাকি? সৌন্দর্য মানুষের মন থেকে আসে, আর যার মন সুন্দর সে আসল সুন্দর। মুচকি হেসে বলল। হুম। নূর ভার্সিটির গেটের সামনে এসে দাঁড়াতেই ওর ফোন বেজে উঠল। ফোন বের করে দেখলো তানি কল করেছে। নূরের ঠোঁটে মুচকি হাসি চলে এলো। নূরের অতি সামান্য কিছু আপন লোকের মধ্যে এই ব্যক্তি একজন, যে ওকে অনেক ভালোবাসে, সুখে দুঃখে সবসময় ওর পাশে থাকে। নূর ফোন রিসিভ করে বলল, কোথায় তুই? আমি তো চলে এসেছি। পেছনে দেখ। নূর পেছনে ফিরে দেখে তানি দাঁড়িয়ে আছে। নূর এগিয়ে গেল ওর দিকে। তানি মুখে একরাশ হাসি নিয়ে জড়িয়ে ধরল নূরকে। নূর, নূর, জেইন কসম, আই এম সো এক্সাইটেড। আমরা দুইজন একই ভার্সিটিতে চান্স পেয়েছি। আমার যে কি মজা লাগছে তোকে বলে বোঝাতে পারবো না। কথাগুলো বলে নূরকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ালো তানি। নূর বলল, সেটা তো তোকে দেখেই বোঝা যাচ্ছে। এখন কি এখানে দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? হ্যাঁ হ্যাঁ, চল যাই। তানি নূরের হাত ধরে ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতে ওর চোখ পড়ে নূরের গালে। তানি ভ্রু কুঁচকে সাথে সাথে দাঁড়িয়ে বলে, এই এই, তোর গালে দাগ কিসের? তার মানে ওই মহিলা আবার তোর গায়ে হাত তুলেছে, তাই না? ওর মুখটা ছোট করে ফেলে। তানি রাগী কণ্ঠে বলে, উফ, ইচ্ছে করে ওই মহিলাকে কেটে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দিয়ে আসি। বদমাস খচ্চর মহিলা কোথাকার। নূর তানির হাত ধরে বলল, বাদ দে না এসব, আজকের দিনে মন খারাপ করিস না তো, চল ভেতরে চল। তোর জন্যই তো আমি কিছু করতে পারি না, নইলে জেইন কসম দেখিয়ে দিতাম
ওই মহিলাকে এই তানি কি চিজ। আচ্ছা দিস, এখন চল। চল। দুজন ক্যাম্পাসের ভেতরে এসে অবাক হয়ে চেয়ে রইল। এত বড় আর সুন্দর ক্যাম্পাস। দুইজন ঘুরে ঘুরে দেখতে লাগলো। হঠাৎ ওরা দেখতে পেল মাঠের একপাশে অনেক লোক জড়ো হয়ে আছে। তানি উৎসুক হয়ে বলল, চল তো দেখি ওখানে কি হচ্ছে। নূর মাথা ঝাঁকিয়ে সায় দিল। ওরা একটু এগিয়ে যেতেই বুঝতে পারলো আসল ব্যাপারটা। এখানে কিছু বদমাইশ সিনিয়ররা জুনিয়রদের র্যাগিং করছে, তাও বাজেভাবে। এসব দেখে নূর তো ভয়ে শেষ। আসলে ছোটবেলা থেকে ভয় ছাড়া আর কোনো অনুভূতি ওর হয়নি, তাই ও অনেক ভীতু স্বভাবের। তানি নূরের হাত চেপে ধরে বলল, ভয় পাস না, আমি আছি তো। চল আমরা এখান থেকে চলে যাই, নইলে আমাদের সাথেও এমন করবে। নূর কোনো রকমের কথা মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ হ্যাঁ, চল চল। দুইজন যেই উল্টো দিকে ঘুরে যেতে নেয় তখনই পেছন থেকে কেউ আওয়াজ দেয়। হেই ফুলটুসিরে, কোথায় যাচ্ছ? এদিকে আসো আমাদের কাছে। নূর তানির হাত শক্ত করে ধরে আছে। যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। কি হলো, কথা কানে যায় না? এদিকে আসতে বলছি। দুইজন কোনো রকমে ওদের সামনে গিয়ে দাঁড়ালো। ওখানে 5-6 জনের মতো একটা গ্রুপ আছে এবং চেহারা দেখে বোঝা যাচ্ছে এরা সবগুলো বড়লোক বাপের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে। নূরের তো ভয় অবস্থা কাহিল, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তানি বুঝতে পারছে ওদের কথা না শুনলে খুব খারাপ হবে, তাই সে নিচু স্বরে বলে উঠল, জি ভাইয়া, বলুন, কিছু বলবেন? ওদের ভেতরে একজন শয়তানি হেসে জিজ্ঞেস করলো, নাম কি? কোন ইয়ার? তানি, ফার্স্ট ইয়ার। আর তোমার নাম কি? নূরের দিকে ইশারা করে। ওর নাম নূর। ওদের ভেতরে লিডার ছেলেটা বলল, ক্যাম্পাসে আসলে সিনিয়রদের সম্মান করতে হয়, জানো না? জি জানি। তাহলে আমাদের দেখে সালাম না করে চলে যাচ্ছিলে কেমন সাহসে? সরি ভাইয়া, ভুল হয়ে গেছে, আর হবে না এরকম। লিডার ছেলেটা আবার বলে উঠল, সব কথা শুধু তুমি বলে যাচ্ছ, ও কি কথা বলতে পারে না নাকি বোবা? এই সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। নূর কথা বলবে কি করে, ভয়ে ওর গলা শুকিয়ে গেছে। ও মাথা নিচু করে তানির আরও গা ঘেঁষে দাঁড়ালো। তানি ওর অবস্থা দেখে বলল, ভাইয়া আসলে ও একটু লাজুক স্বভাবের, সহজে কারোর সাথে কথা বলতে পারে না, তাই আর কি। লিডার ছেলেটা এবার ব্যঙ্গ করে বলল, রাজুকলতা, ও মাই গড, লাইক সিরিয়াসলি, এই শুনেছিস তোরা? হিয়ার কাম আওয়ার লজ্জাবতী, হা হা হা। সবাই উচ্চস্বরে হাসা শুরু করলো। নূরের চোখে পানি চলে এসেছে ভয়ে। তানির ভেতরে ভেতরে রাগ লাগলেও কিছু বলতে পারছে না, কারণ ও জানে এদের কিছু বললে আরও বেশি খারাপ হবে। সবাই কতক্ষণ হাসার পর লিডার ছেলেটা আবারও শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে তো লজ্জাবতীর লজ্জা ভাঙাতে হয়, কি বলিস সবাই? সাথে সাথে সবাই সাই দিয়ে বলল, হ্যাঁ ভাই, একদম ঠিক বলছেন। এদের কথা শুনে নূর আর তানি আটকে ওঠে। লজ্জা ভাঙবে মানে? কি বলছে এরা? তানি ভয় মিশ্রিত কণ্ঠে বলে উঠল, গালে, না না ভাইয়া, তার কোনো দরকার নেই, প্লিজ আমাদের যেতে দিন। তা তো হয় না। সিনিয়রদের দায়িত্ব জুনিয়রদের হেল্প করা, তাই আমাদের দায়িত্ব এখন ওর লজ্জা কিভাবে ভাঙানো যায়, কি করা যায়। লেট মি থিঙ্ক। হাত দিয়ে চিন্তার ভঙ্গিতে কথাগুলো বলল। একটু পর মুখের সামনে তুড়ি বাজিয়ে বলল, ইয়েস, পেয়ে গেছি আইডিয়া। তারপর হাত উঠিয়ে মেন গেটের দিকে তাকে ইশারা করে নূরের উদ্দেশ্যে বলল, ওই যে গেট দেখছো, ওই গেটের সামনে যে দাঁড়াও। তুমি দাঁড়ানোর পরে সর্বপ্রথম যে ওই গেট দিয়ে ঢুকবে, সে যেই হোক না কেন, তাকে তোমার চুমু খেতে হবে। টোনো আলি গালে দিলেই চলবে। ওদের কথা শুনে নূরের এখন অজ্ঞান হওয়ার উপক্রম। কি বলছে এসব ওরা? ও কখনো এটা করতে পারবে না। আর তানি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ওদের কথায় ভয় পেয়ে গিয়েছিল, ভেবেছিল ওরা না জানে কি করে। এটা তো তাও সহজ আছে। লিডার ছেলেটা বলল, যাও তাহলে শুরু করো। তানি নূরের দিকে তাকিয়ে ইশারা করলো যেতে। নূর অসহায় মুখ করে মাথা নাড়িয়ে বোঝালো সে পারবে না। তানি কিছু একটা ভেবে ওই ছেলেটাকে বলল, ভাইয়া ওর জায়গায় কাজটা আমি করে দিই। না, যার কাজ তাকেই করতে হবে, তা না হলে শাস্তি পেতে হবে। এখন ভেবে দেখো কোনটা করবে। তানি নূরের হাত ধরে ওখান থেকে একটু সরে এসে আস্তে করে নূরকে বলল, দেখ নূর, সাহস করে কাজটা করে ফেল, নইলে ওরা আমাদের ছাড়বে না। তুই তো দেখছিসই ওরা কত ভয়ঙ্কর। এদের কথা না শুনলে আমাদের এখানে টিকে থাকতে দেবে না। শুধু একটা চুমুই তো, তাও গালে।
এটা কোনো ব্যাপার না। নূর এবার কেঁদেই ফেলল। কাঁদতে কাঁদতে বলল, আমি কিভাবে করব এমন কাজ? যদি কোনো ছেলে হয় তখন? আমার অনেক ভয় করছে, আমার দ্বারা হবে না এসব। আরে নেগেটিভ ভাবিস কেন? মেয়েও তো হতে পারে। এখানে কি শুধু ছেলেরাই পড়ে নাকি? মেয়েরাও তো পড়ে। তুই পজিটিভ চিন্তা কর। তুই দেখ কত কষ্ট করেছি এই পর্যন্ত আসার জন্য। তুই কি চাস ওদের ঝামেলার কারণে তোর এখানে আসা লেখাপড়ার ক্ষতি হোক? নূর মাথা নাড়িয়ে না বোঝালো। তানি নূরের চোখের পানি মুছে দিয়ে বলল, তাহলে যা, মনে সাহস নিয়ে কাজটা করে ফেল। নূর মাথা নাড়িয়ে সায় দিল। লিডার ছেলেটা তাড়া দিয়ে বলল, কি হলো? তোমাদের ডিসকাশন শেষ হলো? আমরা কি সারাদিন দাঁড়িয়ে থাকবো? তানি নূরকে নিয়ে ওদের সামনে যেয়ে বলল, এই তো ভাইয়া হয়ে গেছে, ও রেডি। তাহলে যাও, কাজ শুরু করো। আর তুমি এখানেই থাকবে। তানিকে ইশারা করে বলল ও একাই যাবে। তানি নূরের দিকে তাকিয়ে চোখ দিয়ে আশ্বস্ত করে যেতে বলল। নূর কাঁপা কাঁপা পা নিয়ে গেটের দিকে এগোলো। বারবার পেছন ফিরে তানির দিকে তাকাচ্ছে। ধীরে ধীরে গেটের সাথে এসে পৌঁছালো। এখন শুধু কেচে গেটটাই খোলা আছে। আপাতত গেটে কেউ নেই। ওরা সবাই আগের জায়গায় দাঁড়িয়ে সবটা দেখছে। ভয়ে হাত পা কাঁপছে। নূরের হার্টবিট জোরে জোরে চলছে। মনে মনে শুধু দোয়া করছে যেন কোনো মেয়েই হয়। কিছুক্ষণ পর নূর দেখতে পেল একজন মধ্যবয়স্ক মহিলা গেটের দিকে আসছে। নূর মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, বেঁচে গেছি। মহিলা মানুষ আছে, এখন আর বেশি খারাপ লাগবে না। তারপরও নূরের ভয় করছে, উনি যদি কোনো অধ্যাপিকা হন তখন। যাক, এখন আর এত ভেবে লাভ নেই, পরে মাফ চেয়ে নিলেই হবে। নূর গেটের মাঝামাঝি যেয়ে দাঁড়ালো যাতে মহিলাটি যেতে না পারে। চোখ বন্ধ করে একটা লম্বা নিঃশ্বাস নিল। তারপর এক চোখ একটুখানি খুলে দেখলো মহিলাটি কাছে চলে এসেছে। নূর আবার চোখ বন্ধ করে নিল। একটু পর ওর সামনে কারো অস্তিত্ব টের পেল। নূর মনে করলো মহিলাটি হয়তো ওর সামনে। নূর চোখ বন্ধ করা অবস্থাতেই আর কিছু না ভেবে মুখটা একটু এগিয়ে চট করে চুমু দিয়ে দিল সামনে থাকা ব্যক্তিটির গালে। চুমু দিয়ে ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে রইল নূর। কিছুক্ষণ পর কোনো সারা শব্দ না পেয়ে ধীরে ধীরে চোখ খুলে সামনে তাকালো। সামনে তাকাতেই নূরের চোখ দুটো রসগোল্লার মতো বড় বড় হয়ে গেল, যেন এখনই কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তীব্র মাত্রায় একটা শক খেলো। ভয়ে বিস্ময়ে ঠোঁট দুটো আপনা আপনি ইয়া বড় হয়ে আছে। সাথে সাথে নূর হাত দুটো একসাথে করে নিজের হা করা মুখের উপরে চেপে ধরল। নূরের নিজের চোখের উপরে বিশ্বাস হচ্ছে না, ও তো ওই মহিলাকে চুমু দিয়েছিল। তাহলে এই ছেলেটা কোথা থেকে আসলো? আদিত্য ভার্সিটির সামনে এসে গাড়ি পার করে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে। আদিত্য ফোন বের করে চেয়ে দেখে আবিরের কল। আদিত্য ফোনটা কানে নিয়ে কথা বলতে বলতে গেটের দিকে এগিয়ে যায়। ফোনে কথা বলতে ব্যস্ত থাকায় ওর সামনে তেমন খেয়াল করে না। গেটের সামনে যেয়ে দেখে ওর সামনে একজন মহিলা। আদিত্য অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলায় ব্যস্ত। হঠাৎ সামনের মহিলাটাকে পেছন থেকে কে যেন ডাক দেয়, আর মহিলাটি ওখান থেকে চলে যায়। আর আদিত্যর সামনে এগিয়ে যায়। আদিত্য এখনও অন্যদিকে তাকিয়ে ফোনে কথা বলছে। হঠাৎ ওর হাতে থাকা ফাইলটা নিচে পড়ে যায়। আদিত্য ফাইলটা তোলার জন্য মাথায় একটু নিচে ঝোঁকাতে আচমকা ওর গালে কেউ চুমু দিয়ে দেয়। আচমকা এমন হয় আদিত্য থ হয়ে যায়। কয়েক সেকেন্ড ওভাবেই মাথা ঝুঁকে দাঁড়িয়ে থাকে। বোঝার চেষ্টা করে ওর সাথে আসলে কি হয়েছে। তারপর যখন বুঝতে পারে কেউ ওকে চুমু দিয়েছে, তখন মাথা নিচু অবস্থাতেই দেখলো সামনে একটা মেয়ে। মুখটা এখনও দেখেনি আদিত্য, শুধু জামা কাপড় দেখেই বুঝলো যে সামনে একটা মেয়ে। আর এটা বুঝতে পেরে আদিত্যের রাগ উঠে গেল। যেখানে কোনো মেয়ে ওর হাত ধরার সাহস পায় না, সেখানে এই মেয়ের এত সাহস যে সোজা চুমু দিয়ে দিল। ভাবতে আদিত্যের চোয়াল শক্ত হয়ে এলো। এসব গায়ে পড়া মেয়ে ওর একদম পছন্দ না। এই মেয়েকে তো আজ সে চরম শিক্ষা দেবে। এসব ভেবে আদিত্য প্রচণ্ড রাগ আর বিরক্তি ভরা মুখ নিয়ে উপরের দিকে তাকালো মেয়েটিকে দেখার জন্য। কিন্তু যেই সামনে তাকালো, দেখলো মেয়েটি ভয়ে চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। মুহূর্তেই যেন পৃথিবীটা থমকে গেল আদিত্যের। আশেপাশে সব কিছু ঘোলাটে হয়ে গেল। মস্তিষ্ক যেন শূন্য হয়ে গেল। মুখের ভাবভঙ্গি পাল্টে গেল। রাগ আর বিরক্তির জায়গায় চলে এলো একরাশ বিস্ময় আর মুগ্ধতা। বুকের বাম পাশে
আশেপাশেই প্রথম কিছু একটার উপস্থিতি টের পেল, যেটা খুব তীব্র গতিতে শব্দ করছে, যেন এখনই বুক ফেটে বেরিয়ে আসবে। আদিত্য ভাবছে কারো ভীত চেহারাও যে এত সুন্দর হতে পারে ওর জানা ছিল না। এত নিষ্পাপ কারোর চেহারা কিভাবে হতে পারে, যেন সদ্য ফোটা কোনো ফুল। রাজ্যের যত মায়া যেন এই মুখটাতে ঢেলে দিয়েছে। আদিত্যের যেন চোখের পলকই পড়ছে না, মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না, ভাষা হারিয়ে ফেলেছে সে। একটু পরে ধীরে ধীরে মেয়েটা তার চোখ খুলে তাকালো, আর তাতেই যেন আদিত্যের সর্বনাশ ডেকে আনলো। কাজল কালো ডাগর ডাগর ওই দুটি চোখ যখন বড় বড় হয়ে গেল, আদিত্যের যেন ওই দুটি চোখের গভীরতায় তলিয়ে গেল, যেখান থেকে বেরোবার কোনো কুল কিনারা নেই। এদিকে নূর তো ভয়ে এখন অজ্ঞান হবার অবস্থা। ও একটা ছেলেকে চুমু দিয়েছে ভাবতে ওর হাত পা অবশ হয়ে আসছে। নূর আর কিছু না ভেবে ওখান থেকে দৌড়ে চলে যায়। নূরের পিছে পিছে তানিও দৌড় দেয়। নূর চলে যেতে আদিত্যের হুঁশ আসে, মাথাটা একটু ঝাঁকিয়ে নিজেকে ঠিক করে। সে ভাবছে, কি হয়ে গিয়েছিল আমার? আমি কেন একটা মেয়ের দিকে এভাবে তাকিয়েছিলাম? 1 মিনিট, মেয়েটা তো আমাকে চুমু দিয়েছিল, আমি তো কিছু বলতেই পারলাম না। চুমুর কথা ভাবতে আদিত্যের এক হাত আপনা আপনি ওর গালে চলে যায়, যেখানে নূর চুমু দিয়েছিল। এদিকে এতক্ষণ ভার্সিটির সবাই হা করে এদের কাণ্ড দেখছিল। সবাই অবাকের চরম পর্যায়ে। আদিত্যকে শুধু ভার্সিটির মানুষ না, বাংলাদেশের প্রায় সবাই কম বেশি চেনে। এই প্রথম তারা আদিত্যের সাথে এমন কিছু হতে দেখছে। আর মেয়েগুলো সব রাগে ফুঁসছে। যেখানে তারা কখনো আদিত্যের সাথে কথা বলার সুযোগই পায়নি, সেখানে এই মেয়ে কিনা বাংলাদেশের ক্রাশ আইকনকে সোজা চুমু দিয়ে বসলো। যে গ্রুপ এতক্ষণ র্যাগিং করছিল তাদের এখন ভয় হালুয়া টাইট, কারণ আদিত্যের রাগ আর ক্ষমতা সম্পর্কে সবারই ধারণা আছে। আদিত্য এসব র্যাগিং করা একদম পছন্দ করে না, যারাই করে তাদের অবস্থা খারাপ করে দেয়। তাই সবগুলো ওখান থেকে পালানোর জন্য দৌড় দিতে একটার পর একটা হুমড়ি খেয়ে পড়ে। তারপর কোনো রকমে আবার উঠে যে যার মতো ভৌ দৌড় দেয়। নূর ক্লাসের এক কোণায় জড়সড় হয়ে বসে আছে। মুখটা এখনও ভয় কাঁপছে ওর, যেন কাউকে এইমাত্র খুন করে এসেছে আর পুলিশ ওকে ধরতে আসবে। ওখান থেকে দৌড়ে আসার পর নূর কোনো রকমে একজনের কাছ থেকে ক্লাসটা চিনে ক্লাসের ভেতরে এসে বসে পড়ে। এতক্ষণে তানিও চলে আসে, নূরের পাশে বসে হাঁপাতে থাকে। তারপর বলে, এই তুই কোথায় চলে গিয়েছিলি এত তাড়াতাড়ি? চেইন কসম, খুঁজতে খুঁজতে আমার জান শেষ। নূর তানির দিকে করুণভাবে তাকিয়ে কাঁদো কাঁদো গলায় বলে, এখন কি হবে তানি? দেখলি তো যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। এখন ওই ছেলেটা রাগ করে যদি আমার সাথে কিছু করে তখন কি হবে? আরে ইয়ার রিল্যাক্স, কি এমন হবে? কিছুই হবে না। আরে তোর তো খুশি হওয়া উচিত। যেটা করার জন্য বাংলাদেশের প্রতিটা মেয়ের স্বপ্ন দেখে, সেই কাজটা তুই এত সহজে করে ফেললি। বাংলাদেশের ক্রাশ আইকন দ্য সাদমান শাহরিয়ার আদিত্যকে চুমু খেয়ে বসলি। ইস, তোর জায়গা যদি আমি থাকতাম কি মজা হতো। নূর তানির দিকে ফ্রু কুচকে তাকিয়ে বলল, নূর এ কি বলছিস তুই এসব? এমনিতেই আমি টেনশনে মরছি, আর তুই আছিস তোর ফ্যান্টাসি নিয়ে। আমি কি ইচ্ছে করে ওনাকে চুমু খেয়েছি নাকি? আমি তো ওই মহিলাটাকে দিচ্ছিলাম, আমি জানি না ওই লোকটা কোথা থেকে চলে আসলো। ওকে ওকে রিল্যাক্স, এত টেনশন নিস না। চুমুই তো দিয়েছিস, গুলি তো আর করিসনি যে তোকে একদম ফাঁসিতে ঝুলিয়ে দেবে। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি, উনি খুব রাগী, তবে মেয়েদের কোনো অসম্মান করেন না। এর ভয় যা একটু কমেছিল, রাগী কথাটা শুনে ভয়টা আবারও বেড়ে গেল। তানি বুঝতে পেরে নূরের কাঁধে হাত দিয়ে বলল, নূর আরে আমি আছি তো, কিচ্ছু হবে না, তুই এখন একটু শান্ত হ। মাথা নাড়িয়ে সায় দিল, তবে সে এখনো ভেতরে ভেতরে ভয় মরছে। এক কান চুম্মা দে, কারেন্ট লাগাইলি, 2 কান চুম্মা দে, ভোল্টেজ বাড়াইলি, 3 কান চুম্মা দে আমায়, হাই হলো টেম্পারেচার, জ্বলে গিয়া বের কাবু খা। আদিত্য তীক্ষ্ণ দৃষ্টিতে আবিরের দিকে তাকাতে আবিরের গান গাওয়া বন্ধ হয়ে গেল। ওরা তিনজন এখন ক্যান্টিনে বসে আছে। আবির আর তাসির ক্যান্টিন থেকে আদিত্যের চুমু খাওয়া দেখেছে। তারপর আদিত্য ওদের কাছে এসে বসতে আবির গান গাওয়া শুরু করে দেয়। আদিত্যের এভাবে তাকানো দেখে আবির বলে উঠল, কি ভাই, এমন তাকাই আছিস কেন? মাসুম বাচ্চাটাকে মারার ইচ্ছা আছে নাকি? আমরা তোর সে ল্যাংটা কালের ভাই বন্ধু। তোর এই 26 বছর বয়সের জীবনে এই প্রথম কোনো মেয়ে তোকে চুমু খেলো। এখন আমরা এটা নিয়ে একটু কি মজাও নিতে পারবো না? ভাই, দিস ইজ নট ফেয়ার।
আদিত্য ভ্রুকুচকে বলল, হয়েছে তোর ড্রামা শেষ? আর তোর ভাষায় তো অধপতন হয়েছে কবে থেকে? হোয়াট ইজ ল্যাংটা? আবির বাঁকা হেসে বলল, ড্রামা তো তুই দেখালি ভাই, একদম সুপার ডুপার হিট। ওয়াও, কি ড্রামা, কি সিন, লেয়া জবাব। আগে জানলে মোবাইলে ভিডিও করে নিতাম, নেটে চাললে সব রেকর্ড ভেঙে ফেলতো। কি বলিস তাসির? তাসির এতক্ষণ আদিত্যের মনের ভাবভঙ্গি বোঝার চেষ্টা করছে। ও ভালো করে জানে আদিত্য এসব ব্যাপারে খুব রাগ করে থাকে, তবে আজকে ওর ভাবভঙ্গি অন্যরকম লাগছে তাসিরের কাছে। তখনও মেয়েটাকে কিছু না বলে ওভাবে তাকিয়ে থাকাটা ওর চোখ এড়ায়নি। তবে কি আদিত্য প্রেমে পড়ে গেল নাকি? আবিরের ডাকে ভাবনা থেকে বেরিয়ে আসে তাসির, তারপর আদিত্যের উদ্দেশ্যে বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে আবির, আমরা আমরা তোকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি। মাসি যেমন গুড়ের উপর ভিন ভিন করে, মেয়েরাও তোর কাছে সবসময় ভিন ভিন করে, একটু কথা বলার জন্য, ফ্রেন্ডশিপ করার জন্য, বয়ফ্রেন্ড বানানোর জন্য, এমনকি তোর বেড পার্টনার হওয়ার জন্যও রেডি হয়ে থাকে। অথচ তুই কোনো মেয়েকে তোর আশেপাশেই ঘেঁষতে দিস না। তো তোর এত বছরের বাঁচিয়ে রাখা ইজ্জতের উপর কেউ এভাবে হাত মেরে গেল, আর এটা নিয়ে আমরা কথা বলবো নাকি হয়? আবিরও হাসতে হাসতে বলে উঠল, তাসির ঠিকই বলেছে। আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় তোর উপর। আদিত্য এক ভ্রু উঠিয়ে বলল, মানে তুই আবার গে না তো? মানে আমরা তো লন্ডনে ছিলাম, ওখানে তো আবার এগুলো চলে। আদিত্য উচ্চস্বরে বলে উঠল, হোয়াট আর ইউ ম্যাড? কি বলছিস এসব? নিজের পুরুষত্ব দেখানো মানে এই নয় যে সবসময় মেয়েদের সাথে ইন্টিমেট হতে হবে। আবির আর তাসির উচ্চস্বরে হেসে উঠল। রিল্যাক্স ইয়ার, উই আর জাস্ট কিলিং। এদের কথাবার্তায় আদিত্যের প্রচুর বিরক্ত লাগছে। ভাবছে এসব ওই মেয়েটার জন্য হয়েছে, ওই মেয়েটাকে তো শিক্ষা দিতেই হবে। আদিত্য তাসিরকে ডেকে বলল, মেয়েটা কোন ইয়ারে? দেখো তো ফার্স্ট ইয়ার মনে হলো, আগে কখনো দেখিনি। চল। কোথায়? ফার্স্ট ইয়ারের ক্লাসে। তাসির আর আবির দুজনে অবাকে তাকালো আদিত্যের। আবির বাঁকা হেসে বলল, কেন ভাই, আরো চুমু খাইতে মন চাইছে? এবার কিন্তু বেশি করে ফেলেছিস। মেয়েটার আগে তোদের দুজনকে মনে হয় শাস্তি করতে হবে। আবির একটু ভয় পেয়ে মেকি হেসে বলল, আর না না ভাই, তার কোনো দরকার নেই। আমার কি জানের ভয় নেই? এখনো বিয়া শাদি করলাম না, বাচ্চা কাচ্চার বাপ হলাম না। আমার ভাই বাসর করার আগে মরার ইচ্ছা নাই। তার চেয়ে বরং চল ওই মেয়েটাকে শায়েস্তা করে আসি। এত বড় সাহস আমার মাসুম ইনসন ভাইকে দিন দুপুরে চুমু খায়? আদিত্য বিরক্ত হয়ে আবিরের মাথায় একটা চাটি মেরে দিল। তারপর ওরা তিনজন বেরিয়ে গেল নূরের ক্লাসের উদ্দেশ্যে। নূরের ক্লাসের সবাই নূরের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে, যেন নূর কোনো অপরাধী। আর মেয়েগুলো তো পারলে খেয়ে ফেলে এমন অবস্থা। নূরের কাছে খুব খারাপ লাগছে সবার এভাবে তাকানোই। আজ ওর সাথে সব কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না। কি ভেবেছিল আর হচ্ছে কি ভেবেই ওর কান্না পাচ্ছে। নূরের ভাবনার মাঝে হঠাৎ দেখলো ক্লাসের সবাই দাঁড়িয়ে পড়েছে। নূর ভাবলো হয়তো প্রফেসর এসেছে, তাই ওরা দুজনেই দাঁড়িয়ে গেল। নূর সামনে তাকাতেই ভয় থরথর করে কাঁপা শুরু করে দিল। এতক্ষণ যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে চলেছে। এখন কি হবে? কি করবে এরা আমার সাথে? যদি পড়ালেখা বন্ধ করে দেয় তাহলে আমি কি করব? এসব ভেবেই নূরের হাত পা অবশ হয়ে আসছে। তানির হাত শক্ত করে ধরে ওর পেছনে মুখ লুকালো। ওরা দুজন বসে পড়ল নিচে, যাতে ওদের দেখা না যায়। আদিত্যরা এদিক ওদিক তাকিয়ে মেয়েটাকে খুঁজতে লাগলো। ক্লাসের সব মেয়ে তো পাগল হওয়ার উপক্রম, হা করে তাকিয়ে আছে আদিত্যের দিকে। ওদের বিশ্বাসই হচ্ছে না যে আদিত্য স্বয়ং ওদের সামনে। আদিত্যর চোখ দুটো শুধু ওই মেয়েটাকেই খুঁজছে। আদিত্য দুই সারির মাঝ দিয়ে হেঁটে পেছনের দিকে যাচ্ছে খুঁজতে খুঁজতে। একদম পেছনে যেতেই দেখতে পায় মেয়েটাকে আরেকটি মেয়ের পিছে মাথা লুকিয়ে আছে। আদিত্য বাঁকা হেসে মাথা দোলায়, এরপর সবাইকে ইশারা করে বেরিয়ে যাওয়ার জন্য। বেচারি মেয়েগুলো মুখটা বাংলা পাঁচের মতো করে এক এক করে বেরিয়ে যায়। এক সময় পুরো ক্লাস খালি হয়ে যায়। নূর এখনও তানির পেছনে লুকিয়ে আছে। ক্লাসে যে কেউ নেই ও এখনও জানেই না। আদিত্য তানিকেও চোখ দিয়ে ইশারা করলো চলে যাওয়ার জন্য। তানি কী করবে বুঝতে পারছে না। নূরকে এভাবে একা রেখে যেতে পারবে না, আবার না গেলেও সমস্যা। আদিত্য যে এখানে নূরের সাথে কথা বলতে এসেছে তা ও ভালোই বুঝতে পারছে। আদিত্য গলা খাকারি দিয়ে তানিকে বলল, কি হলো? তোমাকে যেতে বললাম না?
দাঁড়িয়েছো কেন? আদিত্যের কথা শুনে নূর বুঝে গেল যে আদিত্য ওর সামনে দাঁড়িয়ে আছে। নূরের ভয়ে দম বন্ধ হয়ে আসছে। তানির হাতটা আরো শক্ত করে ধরে ওভাবেই তানির পেছনে লুকিয়ে রইল। সামনে তাকানোর সাহস নেই ওর। তানি একটু সাহস নিয়ে বলল, ভাইয়া আপনি প্লিজ রাগ করবেন না, আসলে ওর কোনো দোষ নেই, কিছু সিনিয়র ভাইয়া ওকে এই কাজটা করতে বলেছিল তাই। আদিত্য হাত উঠিয়ে তানির কথা শেষ হওয়ার আগে ওকে থামিয়ে দিয়ে বলল, আমি কি তোমাকে কিছু জিজ্ঞেস করেছে? বেশি কথা বলা আমি পছন্দ করি না। তোমাকে যেতে বলেছে, তুমি যাও। ডোন্ট ওয়ারি, আমি বাঘ ভাল্লুক না যে তোমার বান্ধবীকে খেয়ে ফেলবো। আমি শুধু কথা বলবো, তুমি বাইরে ওয়েট করো। আদিত্য গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে তানি আর কিছু বলার সাহস পায় না। তানি নূরের কানে আস্তে করে বলে, দেখ নূর, উনি শুধু কথা বলবে, তুই ভয় পাস না, আমি বাইরে দাঁড়িয়ে আছি কেমন? নূর তানির পিছে মাথা ঝাঁকিয়ে না বোঝালো, মানে সে একা থাকবে না এখানে। তানি পড়ল মহা মুসিবতে, কি করবে বুঝতে পারছে না। আদিত্যের ব্যাপারেও যতটুকু জানে তাতে ওর মনে হয় না নূরের সাথে কোনো খারাপ কিছু করবে, কিন্তু এটা নূরকে কিভাবে বোঝাবে? তানি আর কোনো উপায় না পেয়ে জোর করে নূরের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। নূর করুণ চোখে তানির দিকে তাকিয়ে থাকে। তানির খুব খারাপ লাগে। তানি নূরের হাত ধরে বলে, চিন্তা করিস না, আমি দরজার কাছেই আছি। তারপর এক প্রকার জোর করে নূরকে রেখে চলে আসে। নূরও তানির পিছে পিছে চলে যেতে নেয়। তখন আদিত্য ওর সামনে এসে দাঁড়ায়। নূর বুঝে যায় এখান থেকে ও বের হতে পারবে না, তাই মাথা নিচু করা অবস্থাতেই লম্বা একটা শ্বাস নিয়ে কোনো রকমে নিজেকে ঠিক করে ওখানে দাঁড়িয়ে থাকে। নূর ভাবে কপালে যা আছে তাই হবে, আর কিছু করার নেই। পুরো ক্লাসরুম এখন পিনপতন নীরবতা। আবির আর তাসিরও বাইরে চলে গেছে। আদিত্য হেঁটে এসে একদম সামনের বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। গম্ভীর কণ্ঠে নূরের উদ্দেশ্যে বলল, নূর এখানে এসে বসো। এতক্ষণ মাথা নিচু করে দাঁড়িয়েছিল। ভয়ে হাত পা কাঁপছে ওর, টেনশনে কপাল পেয়ে ঘাম ঝরছে। আদিত্যের ডাকে নূর কেঁপে ওঠে। কোনো রকমে কাঁপা কাঁপা পায়ে এগিয়ে গিয়ে সামনের সিটে বসে এতটুকু সময়ের ভিতরে একবারও মাথা উপরে তোলেনি। আদিত্য একটা চেয়ার টেনে নিয়ে নূরের সামনে ওর মুখোমুখি হয়ে বসে। নূরের এমন ভীত অবস্থা দেখে আদিত্যের মনে মনে খুব হাসি পাচ্ছে, কিন্তু চেহারা সেটা দেখা যাচ্ছে না। নূর মাথা নিচু করে বসে হাত কচলাচ্ছে আর মনে মনে দোয়া দুরুদ পড়ছে। আদিত্য এক ধ্যানে নূরের দিকে চেয়ে আছে। ও ভাবছে ও তো এখানে মেয়েটার উপরে রাগ দেখাতে এসেছিল, তাহলে ওর রাগ আসছে না কেন? আদিত্যের এখন নূরের ভীতু মুখটা খুব দেখতে ইচ্ছে করছে, কিন্তু নূর মাথা নিচু করে বসে থাকায় ও দেখতে পাচ্ছে না। আদিত্য নূরকে বলল, নূর মাথা উপরে তোলো, লুক এট মি। তবুও মাথা নিচু করেই বসে আছে। ও সাহস পাচ্ছে না আদিত্যের দিকে তাকানো। আদিত্য এবার একটু ধমকে সুরে বলল, আই সেড লুক এট মি। আদিত্যের ধমকে নূর কেঁপে ওঠে। এক ঝটকায় মাথা উপরে তুলে সামনে তাকালো। আদিত্য যেন আবারও হারিয়ে গেল নূরের মোহে। এক ঠান্ডা শীতল বাতাস বয়ে গেল ওর পুরো শরীর জুড়ে। আদিত্য এবার নূরকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে লাগলো। পরনে একটা সাধারণ সুতির 3 পিস, ওড়না দিয়ে মাথায় ঘোমটা দেয়া। ইস, ভয়ে মেয়েটার চেহারা পুরো লাল হয়ে গেছে। ফর্সা মুখটাতে ঘেমে কপালের চুলগুলো লেপ্টে আছে, সাথে চোখের পাপড়িগুলোও ভিজে আছে। ঠোঁট দুটো শুকিয়ে গেছে। ঠোঁটের দিকে তাকাতে আদিত্যের মনে পড়ল এই ঠোঁট দিয়েই তো ওকে চুমু দিয়েছিল। ভাবতে কেমন একটা শিহরণ বয়ে গেল আদিত্যের ভেতরে। অতি সাধারণের ভেতরেও যেন মেয়েটা অসাধারণ। হঠাৎ খেয়াল করলো মেয়েটার গালে কেমন যেন লাল দাগ হয়ে আছে, মনে হচ্ছে কেউ চড় মেরেছে। ভাবতে আদিত্যের বুকের ভেতরে কেমন যেন ছিন ব্যথা অনুভব করে। আদিত্যের এমন চাহনির সামনে নূর আর টিকতে পারে না, আবারও চোখ নামিয়ে নেয়, মাথা নিচু করে ফেলে। আদিত্যের যেন দেখা শেষই হচ্ছে না। উপরে উপরে যতই কঠোর হওয়ার চেষ্টা করছে, ভেতরে ভেতরে ততই যেন ভ্যানিলা আইসক্রিমের মতো গলে যাচ্ছে। নিজের উপর নিজেই চরম বিরক্ত হচ্ছে আদিত্য। আদিত্য মনে মনে নিজের মনকে নিজেই ঝাড়ি দিয়ে বলল, কাম অন আদিত্য, বি আ ম্যান। এভাবে একটা মেয়ের দিকে হাংলার মতো তাকিয়ে থাকা তোর পার্সোনালিটিকে শোভা দেয় না। তারপর মাথাটা ঝাঁকিয়ে একটু নড়ে চড়ে বসে আদিত্য। তানি দরজার পাশে দাঁড়িয়ে টেনশনে নখ কামড়াচ্ছে। নূরের জন্য ওর অনেক টেনশন হচ্ছে, না জানি মেয়েটা কত ভয়ে আছে। তানির থাক থেকে সামান্য দূরে আবির আর তাসিরও দাঁড়িয়ে আছে। আবির অনেকক্ষণ ধরে তানির দিকে তাকিয়ে আছে, ভাবছে মেয়েটা সত্যিই কিউট, ট্রাই করাই যায়। আবির এগিয়ে গেল তানির কাছে। আবির তানিকে বলল, তানি হাই, আই অ্যাম আদি, আদিত্যের কাজিন। তুমি? সৌজন্যমূলক হাসি দিয়ে বলল, আমি তানজুম তানি, নূরের বান্ধবী। আই মিন ভেতরে যে মেয়েটা আছে।
ওকে, তা তুমি সকালে খাওয়া দাওয়া করে আসোনি? এভাবে নখ খাচ্ছ কেন? তানি একটু ইতস্তত হয়ে বলল, আসলে ভাইয়া আমার বান্ধবীর জন্য একটু টেনশনে আছি তাই। ভাইয়া ডাক শুনে আবিরের মুখটা চুপসে গেল। সে তানিকে বলল, তানি তুমি জানো না হ্যান্ডসাম ছেলেদের কখনো ভাইয়া বলতে নেই? এটা আইনত দণ্ডনীয় অপরাধ। হালকা হেসে বলল। তাই নাকি? আবিরও হালকা হেসে বলল, অবশ্যই। আর তুমি টেনশন করো না। আদিত্য রাগী হলো মেয়েদের সাথে কখনোই খারাপ ব্যবহার বা অসম্মান করে না। তানি চোখে মুখে খুশির ঝিলিক নিয়ে বলল, সত্যি? আপনি সত্যি বলছেন? জিন কসম? আবির ভ্রু কুচকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল। জেরিন? হু ইজ জেরিন? তানি অবাক দৃষ্টিতে তাকিয়ে দুই গালে হাত রেখে বলল, কি, আপনি জেনকে চেনেন না? দ্য গ্রেট জেন ইমামকে চেনেন না? তানির এমন এক্সপ্রেশনে আবির ভ্যাবাচাকা খেয়ে গেল। মনে হচ্ছে এমন একটা প্রশ্ন করার জন্য ওর এখনই ছাদ থেকে পড়ে মরে যাওয়া উচিত। আবির জোরপূর্বক একটা হাসি দিয়ে তানির সামনে নিজের তর্জনী আঙ্গুলের ওপরে বৃদ্ধাঙ্গুল চেপে বলল, 1 মিনিট, আমি এক্ষুনি আসছি। আবির তাসিরের কাছে এসে বলল, শোন না, তুই কি জেরিনকে চিনিস? না। তাসির ভ্রু কুচকে বলল, কে জেইন? আমি কোনো জেন ফেনকে চিনি না। আরে আমিও তো চিনি না, তবে তানির কথায় মনে হচ্ছে অবশ্যই অনেক বড় কোনো ব্যক্তিত্ব। কে তানি? আবির চোখের ইশারায় দেখালো, আরে এখানে যে দাঁড়িয়ে আছে, যে কিউট মেয়েটা, আদিত্যকে যে মেয়েটা চুমু দিয়েছে তার বান্ধবী। মেয়েটাকে আমার ভালো লাগছে দোস্ত। কথা বলতে গেছিলাম, বাট এই জেরিনকে না চেনার জন্য সব গেটে গেল। তাসির বিরক্তির স্বরে বলল, তুই আবার শুরু করেছিস? দেখ, এটা লন্ডন না, বাংলাদেশ। এখানকার মেয়েরা অনেক ইমোশনাল হয়। তোর মতো এসব টাইম পাস করে না। প্রেম করতে গেলে বিয়ে না করা পর্যন্ত ছাড়বে না। আরে তুই ভুল বুঝছিস আমাকে, আমিও এইসব বুঝি। আমার সত্যি মন থেকে ভালো লেগেছে মেয়েটাকে। এখন বল, এই জেরিনকে কিভাবে চিনবো? আরে গুগল কবে কাজে লাগবে? গুগলে সার্চ দে। হ্যাঁ, তাই তো। এই কথাটা আমার মাথায় কেন এলো না? এখনই দেখছি, দাঁড়া। অতপর আবির গুগলে সার্চ দিল, আর সার্চ দিয়ে যা দেখলো তাতে ওদের দুজনেরই মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম। ওরা একজন আরেকজনের দিকে মুখ চাওয়াচাই করছে। তারপর হঠাৎ দুজন একসাথে উচ্চস্বরে হাসা শুরু করে দিল। হাসতে হাসতে তাসির বলল, সিরিয়াসলি ইয়ার, এটা তোর মহান ব্যক্তি, একজন টিভি অ্যাক্টর। আরে আমার কি দোষ? যেভাবে ও বললো আমি ভাবলাম হয়তো কোনো বড় আকারের কেউ হবে। ভালোই হয়েছে, তোদের দুজনের ভালোই মিলেছে। একদম রবনে বানাদি জুড়ি। দুজনেই 1 নম্বরের ফিল্মি ড্রামাবাজ। আবির মনে মনে হাসে। মেয়েটা আসলে খুব ফিল্মি, ওকে ফিল্মি কায়দায় ইমপ্রেস করতে হবে। আবির আবার তানির কাছে যেয়ে বলল, এই যে ম্যাডাম, আপনি জেরিন সম্পর্কে জানতে পেরেছি। সত্যি উনি মহান লোক। সেটা তো আমি জানি। নতুন কিছু থাকলে বলুন। আবির তানির মুখের সামনে একটু ঝুঁকে বাঁকা হেসে বলল। তানি লজ্জা পেয়ে গেল আবিরের কথায়। লাজুক হেসে আর চোখে আবিরকে দেখতে লাগলো। ছেলেটা আসলে হ্যান্ডসাম। আদিত্য গলা খাকারি দিয়ে নূরকে জিজ্ঞেস করলো। নাম কি? নূর কাপা কাপা গলায় বলল, নূর। পুরো নাম? মেহরিমা নূর। এই প্রথম নূরের কণ্ঠ শুনল আদিত্য। ওর কানে যেন বীণার সুরের মতো বাজছে এই কণ্ঠ। কি মধুর কণ্ঠ! আদিত্য আবার হারিয়ে যাচ্ছে। ও ভেবে পাচ্ছে না কি আছে এই মেয়েটার মাঝে, যা ওর মতো শক্ত মনের মানুষকেও এলোমেলো করে দিচ্ছে। আদিত্য আবার নিজেকে সামলিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলল, নূর, তো ভার্সিটিতে কি এসব করতে আসো? তুমি জানো আজ পর্যন্ত কোনো মেয়ে আমার হাত ধরার সাহস পায়নি। আর তুমি কি না? আমি যদি এখন তোমার ফ্যামিলির কাছে ফোন করে বলি যে তুমি ভার্সিটি এসে এসব করে বেড়াচ্ছ, তখন কেমন হবে? আটকে উঠল। ভয়ে হাত পা আসার হয়ে এলো।
সত্যি যদি এসব কথা ওর বাসায় বলে তাহলে তোর পড়ালেখায় বন্ধ হয়ে যাবে, ওর জীবন আরও দুর্বিষহ হয়ে যাবে। নুরা সহ্য করতে পারে না, এবারও কেঁদেই ফেলে। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। কাঁদতে কাঁদতেই নূর বলে, সরি, আমি ইচ্ছে করে করিনি, ওরা আমায় করতে বলেছিল। নূরের কান্না দেখে আদিত্য চমকে তাকায় ওর দিকে। নূরের কান্না কেন যেন ওর সহ্য হচ্ছে না, বুকের ভেতরে কেমন যেন চিনচিন ব্যথা অনুভব করছে। এতক্ষণ নূরের ভীতু চেহারা ভালো লাগলেও কান্নারত এই চেহারা একদমই ভালো লাগছে না আদিত্যের। নূরের চোখে বৃষ্টি যেন আদিত্যের বুকে রক্তক্ষরণ করছে। ও তো শুধু নূরকে ভয় দেখাতে চেয়েছিল, মেয়েটা যে কেঁদে ফেলবে বুঝতে পারেনি আদিত্য। ওকে ওকে, কান্না থামাও ওকে, তারপর কথা বলো। নূর কেঁদেই চলেছে। ওকে ওকে, কান্না থামাও। নূর তাও থামছে না। আদিত্য এবার রাগে উঠে যায়। এক হাতে ব্রাঞ্চের উপরে বাড়ি দিয়ে ধমকে সরে বলল। আই সেড স্টপ ক্রাইং। আদিত্য ধমকে নূরের অন্তরাত্মা কেঁপে ওঠে। সাথে সাথে নূর কান্না বন্ধ করে দেয়, দুই হাত মুখে চেপে ধরে কান্না আটকে রাখার জন্য। আদিত্য চোখ বন্ধ করে লম্বা নিঃশ্বাস নিয়ে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করে। কিছুক্ষণ পর নূর নিজেকে কোনো রকমে ঠিক করে বলে, আই এম সরি, আমি ইচ্ছে করে করিনি। ওই সিনিয়র ভাইয়াগুলো আমাকে করতে বলেছিল, না হলে ওরা আমাদের দুজনের সাথে অনেক খারাপ ব্যবহার করতো, তাই আমি ওটা করতে বাধ্য হয়েছি। সে যাই হোক, অন্যায় যখন করেছ শাস্তি তো পেতেই হবে। নূর করুণ স্বরে আবার বলে, দেখুন, আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। আমাকে মারুন, কাটুন, যা খুশি করুন, কিন্তু দয়া করে আমার পরিবারে এই কথা বলবেন না প্লিজ। আমার লেখাপড়া বন্ধ হয়ে যাবে, প্লিজ ভাইয়া।